গল্প শুরু হয় আমাদের জিওং নামের একটা ছেলেকে দেখিয়ে, যে বাড়ি পরিবর্তন করে আজকে এসেছে। আর তাকে সাহায্য করার জন্য তার দুই বন্ধু কিয়ং এবং বিয়ং এখানে এসেছে। জিওং ও তার বন্ধুদের সবার বয়স ছিল 17, আর তারা একই হাই স্কুলে পড়ে। কিয়ং একটু বদমেজাজি স্বভাবের। সে বিরক্ত হয়ে জিওংয়ের দিকে একটা কার্ডবোর্ডের বাক্স ছুঁড়ে দিলে বাক্সটা খুলে গিয়ে সব জামা কাপড় রাস্তাতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। জিওং সেগুলো তুলতে গেলে তার মধ্যে একটা মেয়ের ছবি দেখতে পায়। সে ভাবতে থাকে ছবিটা তার তৈরি কিনা, কারণ ছবির পেছনে তার নাম লেখা ছিল। সেই সময় ওই ছবিটির মতো দেখতে একটি মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। জিওং তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে ভুলেই গিয়েছিল সে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর জিওং বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে তার পোশাকগুলো তুলে ফেলে, আর মেয়েটি তার পাশ দিয়ে হেঁটে চলে যায়। পরের দিন সকালে কিয়ংয়ের একটা ফোন পেয়ে জিওং ঘুম থেকে উঠে পড়ে। দেরি হয়ে যাওয়ার জন্য সে তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে বাস স্টপে এসে পৌঁছয়। কিন্তু বাসে উঠতে গেলে সে লক্ষ্য করে সে তার মানিব্যাগটা আনতে ভুলে গেছে। এই জন্য সে কিয়ংয়ের কাছে ধার চায়, কিন্তু কিয়ং তার মানিব্যাগটা দিলে সে দেখে তার কাছেও টাকা নেই। তখন সে ড্রাইভারকে অনুরোধ করে যে পরের দিন সে তার ভাড়া দিয়ে দেবে, কিন্তু ড্রাইভার জিওংয়ের প্রস্তাবে রাজি হয় না, কারণ সে তাকে ভরসা করতে পারছিল না। ড্রাইভার তাকে সামনে থেকে সরে যেতে বলে, কারণ তার পেছনে কেউ দাঁড়িয়েছিল। জিওং পেছন ঘুরে তাকালে সে কালকের সেই মেয়েটিকে দেখতে পায়। অবিশ্বাস্যভাবে মেয়েটি তার ও জিওংয়ের ভাড়া দিয়ে ভেতরে চলে যায়। জিওং কিয়ংয়ের কাছে গিয়ে কালকের কথাগুলো বলতে থাকে। সেই সময় হঠাৎ বাস ড্রাইভার বাসের ব্রেক জোরে কষার জন্য জিওং প্রায় পড়েই যাচ্ছিল। তখন কিয়ং খুব তাড়াতাড়ি করে তার ব্যাগটা ধরে ফেলে, আর জিওংও কিছু একটা ধরতে গিয়ে সে ওই মেয়েটির জামার কলার ধরে ফেলে। আর মেয়েটি তার এই আচরণে অবাক হয়ে যায়, আর এইসব দেখে কিয়ং হাসতে শুরু করে। এরপর জিওং ও বিয়ং একই ক্লাসে পড়তো, আর তাদের হোমরুম টিচার হলো রোকোগো মুন নামের একটা চশমা পরা লোক, যে এই ইসাম হাই স্কুলের হেডমাস্টার ছিল। এদিকে ওই মেয়েটি ও কিয়ং অন্য ক্লাসে পড়তো। কিছুক্ষণ পরে জিওং ও বিয়ং কিয়ংয়ের ক্লাসে আসে। তারা কিয়ংকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে বিয়ং ঢেকুর তুলে বাজে গন্ধ বের করে তার ঘুম ভাঙানোর চেষ্টা করে। পাশে থাকা চশমা পরা ছেলেটি, যার নাম আনমিন, তাদের কাণ্ড কারখানা দেখে বকতে থাকে। পরে দেখা যায় তারা চারজনই জুনিয়র হাই স্কুল থেকে বন্ধু। সেই সময় ক্লাসে থাকা 3জন মেয়ে তাদের দিকে নজর রাখছিল, আর এইসব দেখে তাদের কাছে এটা খুব অদ্ভুত মনে হচ্ছিল। জিওং লক্ষ্য করে ওই 3জন মেয়েগুলোর মধ্যে তার ওই সাহায্যকারী মেয়েটিও আছে। এটা দেখে সে লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। টিফিনে 4জন গল্প করতে করতে কিয়ং বলে ওই মেয়েটির নাম জারিম। জিওং তার বন্ধুদের কাছে কালকের ঘটে যাওয়া কথাগুলো বলতে থাকে, যে তার সঙ্গে জারিমের কিভাবে দেখা হয়েছিল। সে আরও বলে জারিম তার আসল ক্রাশ, কারণ ভাগ্য পরপর 2 দিন তাদের একসাথে দেখা করিয়েছিল। সে আত্মবিশ্বাসের সাথে বলে একটি প্রেমের গল্প শুরু হয় একটি দুর্ঘটনা দিয়ে, যেমন রাজকুমার ও রাজকুমারীর প্রেমে পড়া। পরের দিন থেকে জিওং জারিমকে দেখার জন্য চারিদিকে ফলো করতে থাকে। প্রথমে রাস্তায়, তারপর বাস স্ট্যান্ডে, কফি শপে, স্কুলে, এমনকি সে কিয়ংকে বলে যে জারিম আজকে কি পরে আসবে, কিন্তু সে যেমনটা বলেছিল তেমনটা হয় না। গেম সেন্টারে বসে সবাই যখন গেম খেলছিল, সেই সময় জিওং জারিমের থেকে হাল ছেড়ে দেওয়ার কথা বলতে থাকে। সেই সময় কিয়ং বলে সে যদি সত্যি জারিমকে পছন্দ করে তাহলে তার প্রথমে জারিমের সঙ্গে কথা বলা উচিত। জিওংকে চুপ করে থাকতে দেখে কিয়ং তাকে জারিমকে বাসের ভাড়া দেওয়ার কথা মনে করিয়ে দেয়। পরের দিন জিওং ও কিয়ং বাসের জন্য অপেক্ষা করছিল। জারিমও সেখানে ছিল, কিন্তু জিওং তার সঙ্গে কথা বলবে কিনা ভাবতে থাকে। এটা দেখে কিয়ং তার কাঁধে হাত দিয়ে হাসতে থাকে। জিওং বলে সে কাছে থাকলে তার কথা বলতে অস্বস্তি হয়। কাল থেকে সে একা যাবে তার সাথে কথা বলতে। পরের দিন থেকে জিওং জারিমের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। দ্বিতীয় দিনও সে ব্যর্থ হয়, কিন্তু তৃতীয় দিন জারিম বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। সে পেছন ঘুরে তাকালে জিওংয়ের পা দেখতে পায়। স্কুলে কিয়ং জিওংকে সাহায্য করার কথা ভেবে জারিমের সাথে কথা বলতে যায়। তাকে জিওংয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু জারিম না বলে দেয়।
কারণ তার মনে হয় প্রতিদিন সকালে কেউ তাকে ফলো করে। তাকে দেখতে কিছুটা মাথায় বাটি কাটা চুল এবং গায়ে একটি লাল জ্যাকেট। এই কথা শুনে কিয়ং তখন জিয়ংয়ের কাছে এসে বলে, সে কি সবসময় জারিমকে ফলো করে? সেই সময় আনমিন চলে আসায় জিয়ং তাকে তার লাল জ্যাকেট পরিয়ে বোকা বানানোর চেষ্টা করে। তখনই জারিমের বন্ধু মিনজি তাদের কথা শুনে বুঝতে পারে জিয়ংই জারিমকে ফলো করে। মিনজি সোজাসুজি তাকে জারিমকে ভুলে যাওয়ার কথা বলে, কারণ জারিম জিয়ংয়ের মতো ছেলেদের পছন্দ করে না। পরের দিন জিয়ং জারিমের পেছন পেছন যাওয়ার সময় জারিম তাকে ধরে ফেলে। অবশেষে তাদের কথা হয়। জিয়ং একটু লজ্জা পেয়ে সে জারিমকে একটা খাম দেয় আর একে অপরের নাম বলে। জিয়ং তাকে বন্ধু হওয়ার কথা বলে, যার ফলে তাকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ সে আজকে তার ক্রাশের সাথে কথা বলতে পেরেছে। এরপর আমাদের এর 5 দিন আগের একটা গল্প দেখানো হয়, যেখানে জিয়ং টাকা তৈরি করছিল আর তাতে জারিমের প্রতি তার অনুভূতির কথা লেখা ছিল, আর সেটাই সে আজকে বাসের ভাড়া বাবদ তাকে খামে ভরে দিয়েছিল। কিন্তু সে ও জারিম বাসে ওঠার সময় জারিম খামটার মধ্যে টাকা দেখে সে পুরো টাকাটা বাসের ভাড়া হিসেবে দিয়ে দেয়, আর এটা দেখে জিয়ংয়ের মন খারাপ হয়ে যায়। পরের দিন জিয়ং স্কুলে যাওয়ার সময় বাস স্ট্যান্ডে জারিমকে তার ফোন নাম্বার জিজ্ঞেস করে আর তাকে ললিপপ দেওয়ার চেষ্টা করে। এরপর জারিম ব্যাগ খুলে দেখে তার ব্যাগে অনেক ললিপপ রয়েছে। সে বুঝতে পারে জিয়ং তাকে বন্ধু হিসেবে নয়, গার্লফ্রেন্ড হিসেবে দেখে। সেই জন্য সে তাকে নাম্বার না দেওয়ার সিদ্ধান্ত নেয় আর একা বাসে উঠে পড়ে। স্কুলে গিয়ে জারিম তার বন্ধুদের সব ললিপপগুলো দিয়ে দেয়, কারণ সে মিষ্টি পছন্দ করে না। মিনজি বলে যে সে জানত যে জিয়ং এটা করবে, তাই জারিম সেই সময় জিয়ংয়ের সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে জিয়ং জারিমকে প্রপোজ করার জন্য চিন্তা করছিল। সেই সময় মিনজি এসে তাকে বলে জারিম তাকে ডেট করতে চায় না, কারণ তার একটা অসুবিধা আছে। তার কোল্ড পার্সোনালিটির জন্য সে কখনোই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না। তখনই জারিম ওখানে চলে এলে জিয়ং তার ফোনটা দেখিয়ে জারিমকে আবার তার ফোন নাম্বার চাইতে থাকে। পরের দিন সকালে জিয়ং জারিমের জন্য রাস্তায় অপেক্ষা করতে থাকে। জারিম সব কিছু আগে থেকে মিনজির মুখ থেকে শোনার জন্য সে তার সঙ্গে মিষ্টি ব্যবহার করে ওখান থেকে চলে যায়। কিন্তু জিয়ং হাল ছাড়ে না। সে সব জায়গায় তার গিটারটা সঙ্গে নিয়ে জারিমকে ফলো করতে থাকে, যাতে সে তার ফোন নাম্বার দেয়। কিন্তু জিয়ংয়ের ক্রমাগত ফলো করাতে জারিম বিরক্ত হয়ে তাকে মারলে জিয়ংয়ের হাত থেকে গিটারটা পড়ে গিয়ে তার হাতে লেগে যায়। এটা দেখে জারিম তার হাত দেখাতে বলে। জিয়ং তার হাত বের করলে দেখা যায় তার হাতে কিছুই হয়নি, বরং তার হাতে লেখা ছিল যে সে জারিমের নাম্বার চায়। এইটা দেখে জারিম রেগে ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে কিয়ংকে তার ফোন নাম্বারটা দিয়ে দিতে বলে। ক্লাসে জিয়ং যখন মন খারাপ করে শুয়েছিল, তখন কিয়ং এসে বলে বাইরে বৃষ্টি হচ্ছে এবং জারিমের কাছে ছাতা নেই, যেটা তার কাছে একটা বড় সুযোগ হতে পারে জারিমের কাছাকাছি যাওয়ার। জারিম ও তার 2 বন্ধু বাড়ি যাওয়ার আগে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। সেই সময় জিয়ং বেরিয়ে এসে জারিমকে তার সঙ্গে বাড়ি যাওয়ার কথা বলে, কিন্তু জারিম তাকে বারণ করে ওখান থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যায়, আর জিয়ংও তার পেছন পেছন যেতে শুরু করে। এদিকে কিয়ং পেছন দিক থেকে এসে জারিমের বন্ধু মিনজি ও আরামসুর ছাতা ফেরত দেয়। আসলে জিয়ং ও জারিম যাতে একসঙ্গে যেতে পারে সেই জন্য তারা তাদের ছাতাগুলো চুরি করেছিল। রাস্তায় জিয়ং তার পেছনে আসার জন্য জারিমকে খুব বিরক্ত দেখাচ্ছিল। এরপর জারিম পুরো ভিজে গিয়ে তার বাড়িতে এসে পৌঁছয়, কিন্তু কার্ড হারিয়ে ফেলার জন্য সে বাড়ির ভেতরে যেতে পারছিল না। সেই সময় তার ফোনের ব্যাটারিও শেষ হয়ে যাওয়ার কারণে সে কাউকে ফোনও করতে পারছিল না। তখন জিয়ং জারিমকে তার বাড়িতে আসতে বলে, যাতে তার ঠান্ডা না লাগে, কিন্তু জারিম বিরক্ত হয়ে তাকে ওখান থেকে চলে যেতে বলে। কিয়ং মিনজি ও আরামসুর ছাতা চুরি করেছিল বলে তাদেরকে একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে আসে। কিছুক্ষণ পরে
জারিম পুরো ভিজে যাওয়ার কারণে তার মুখ ফ্যাকাশে হতে শুরু করেছিল। সেই সময় জিয়ং ফিরে এসে তাকে তার একটা জ্যাকেট ও একটা তোয়ালে দেয়। এটা দেখে জারিম খুশি হয়ে তার সঙ্গে তার বাড়িতে যেতে রাজি হয়। কিন্তু তখনই একজন মহিলা দরজা খুলে দিলে জিয়ং তাকে ভেতরে যেতে বলে। জারিম ভেতরে চলে গেলে সে শান্তির নিঃশ্বাস নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় জারিম তাকে ভেতরে টেনে নিয়ে গিয়ে তাকে ওখানে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পরে সে জিয়ংকে তার একটা জ্যাকেট সমেত একটা ড্রিঙ্ক ও একটা ছাতা দিয়েছিল। জারিম জিয়ংয়ের প্রতি ওপর থেকে যতই কঠোর হোক না কেন, সে কিন্তু মনে মনে তার জন্য চিন্তিতও ছিল। সে জিয়ংকে বলেছিল তার যদি ঠান্ডা লাগে তাহলে সে তাকে ছাড়বে না। এই কথা শুনে জিয়ং পুরো খুশি হয়ে যায়। এরপর সে বাইরে এলে ওইখানে মাধ্যমিকে পড়া একটা ছাত্রী তার দিকে তাকিয়ে থাকে। আসলে সে জারিমের ছোট বোন, আর জিয়ং যে জ্যাকেটটা পরেছিল সেটা তারই জ্যাকেট ছিল। রাতে জারিম জল খেতে গেলে সে ফ্রিজের ভেতরে জিয়ংকে দেখতে পায়। কিছুক্ষণ পর সে টিভিতে জিয়ংকে দেখে সেটা তার চোখের ভুল ভেবে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মধ্যেও সে জিয়ংকে দেখে চিৎকার করে উঠে দেখে তার বোন তার পাশে দাঁড়িয়ে আছে। জারিম যখন তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছিল তখন জিয়ং ছুটতে ছুটতে তার কাছে এসে তাকে একটা চকলেট দেয়। কিন্তু জারিম চকলেটটা নিয়ে আরামশুকে খাইয়ে দেয়। ক্লাসে আরামশু ও মিনজি জারিমকে জিয়ংয়ের প্রতি তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করে। জারিম বলে জিয়ংয়ের প্রতি তার কোনো অনুভূতি নেই। সেই সময় কিয়ং পাশের বেঞ্চে বসে সব কিছু শুনছিল। আরামশু দেখতে পেয়ে তাকে ওখান থেকে চলে যেতে বলে। জিয়ং ও বিয়ং তাদের স্কুলের অনুষ্ঠানে একটি নাচ দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় কিয়ং ওখানে চলে আসে। অনুষ্ঠানে নাম লেখাতে গেলে 3 জনের দরকার ছিল। সেই জন্য জিয়ং কিয়ংকে একটা ব্লুটুথ হেডফোন দিয়ে লোভ দেখানোর চেষ্টা করছিল। হেডফোনটি পেয়ে কিয়ং তখনই কথা দেয় যে সে তাদের সাথে পারফর্ম করবে। আর জিয়ং প্রুফ হিসেবে একটা ভিডিও তুলে নেয় যাতে সে তার প্রতিশ্রুতি ভঙ্গ না করতে পারে। কিন্তু কিয়ং যখন বাক্সটি খোলে তখন সে দেখে জিয়ং তাকে প্রতারিত করেছে, কারণ তাতে শুধুমাত্র চীনাবাদাম ছিল। রাতে জারিম ওয়ার্ড্রপে জামা কাপড় গোছাতে গোছাতে তার ওখানে থাকা জিয়ংয়ের কোটের দিকে নজর যায়। সে এটাকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু তখনই সে ভাবতে থাকে সে যদি এটাকে ফিরিয়ে দিতে যায় তাহলে জিয়ং হয়তো তাকে প্রপোজ করে বসবে। এরপর জিয়ং তার বন্ধুদের সাথে নাচ প্র্যাকটিস করছিল। তখন সে তার বন্ধুদের বলে সে এই নাচের মাধ্যমে জারিমকে তার অনুভূতির কথা জানাবে। তখনই তার বন্ধুরা জিয়ংকে এই রকম করতে নিষেধ করে, কারণ জিয়ং যদি জারিমকে এইভাবে প্রপোজ করত তাহলে জারিম জিয়ংকে কখনোই পছন্দ করত না। তাছাড়া জারিমের জিয়ংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু জিয়ং বিশ্বাস করত যে জারিমের তার প্রতি একটু হলেও অনুভূতি আছে। সেই সময় জারিম জিয়ংকে দেখা করার জন্য মেসেজ পাঠায়, কিন্তু জিয়ং বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে যে এসেছিল সে জারিম নয়, বরং তার ছোট বোন। পরের দিন স্কুল থেকে সবাইকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জিয়ং শুনতে পায় জারিম তার ফেস ওয়াশ আনতে ভুলে গেছে, আর অন্য কোনো ফেস ওয়াশ সে ব্যবহার করতে পারবে না, কারণ তার মুখে পিম্পল বেরিয়ে যাবে। এরপর মিনজি, জারিম ও তাদের বন্ধু জিনহি একই ঘরে বসেছিল। তখনই তাদের আবার হঠাৎ ডাকা হয়। সেই সময় আরামশু এসে বলে একজন ছাত্র নিখোঁজ, যে সম্ভবত আর অন্য কেউ নয়, জিয়ং। ক্যান্টিনে কিয়ং ও তার বন্ধুরা, আর অন্যদিকে জারিম ও তার বন্ধুরা একসঙ্গে বসে খাচ্ছিল। সেখানে কিয়ং অনেক চেষ্টা করেও সে জিয়ংয়ের ফোন থেকে কোনো উত্তর পায় না। এটা দেখে জারিম ও জিয়ংয়ের জন্য চিন্তা করতে থাকে। এরপর জিয়ং ফিরে এলে তার হোমরুম টিচার তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল, কারণ কাছাকাছি কোথাও কোনো দোকান ছিল না। কিন্তু জিয়ং কোনো উত্তর দিচ্ছে না দেখে সে ওখান থেকে চলে যায়, আর অফিসার তাকে 50 বার কান ধরে উঠবোস করায়। জারিম রুমে এলে জিনহি তাকে তার পছন্দের ফেস ওয়াশ দেয়, যেটা জিয়ং তার জন্য কিনে এনেছিল। এটা দেখে জারিম জিয়ংয়ের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানায়।
সেই সময় জারিম তার গালে একটি ভাতের টুকরো দেখতে পেয়ে তার কাছে গিয়ে তার মুখ থেকে ভাতটা ফেলে দেয়। আর এটা দেখে জিয়ং খুশিতে হাসতে থাকে। পরের দিন গ্রাউন্ডে স্কুলের সবাইকে একসঙ্গে ট্রেনিং দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ পরে আমাদের পুল পার হওয়া প্রশিক্ষণ দেওয়া ছাত্রদের দেখানো হয়, যেখানে মিনজি প্রথমে পার হচ্ছিল আর তার পেছনে ছিল কিয়ং। কিন্তু কিছুটা যাওয়ার পর মিনজি প্রায় পড়েই যাচ্ছিল। তখন কিয়ং তাকে বাঁচায়, যার কারণে মিনজির মনে হতে থাকে কিয়ং হয়তো তার প্রেমে পড়তে শুরু করেছে। ঘটনাটা দেখে আরামসু সেই সময় কিয়ংকে একটা লাথি মারে, যার জন্য সে জলে গিয়ে পড়ে যায়। কিয়ংয়ের পায়ে আঘাত দেখে জিয়ং তাকে বকতে শুরু করে, কারণ কিয়ং আহত হলে রাতে তার সঙ্গে পারফর্ম করতে পারবে না। রাতে পারফরমেন্স শুরু হওয়ার সময় কিয়ং তার পায়ের ব্যথা চেপে রেখে শুধুমাত্র জিয়ংয়ের জন্য তারা তিনজন পারফর্ম করে। এরপর জিয়ং জারিমের প্রতি তার অনুভূতি প্রকাশ করে একটা গান গেয়ে তার পারফরমেন্স শেষ করে। জিয়ং মঞ্চে থাকাকালীন জারিমকে মঞ্চের ওপরে ডাকা হয়, কিন্তু জারিমের ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বন্ধুরা তাকে জোর করে মঞ্চে পাঠিয়ে দেয়। আর জারিমকে এইভাবে দেখে জিয়ংয়ের কিছুটা খারাপ লাগতে শুরু করেছিল। এরপর সেখানে থাকা সব ছাত্রছাত্রীরা তাদের দুজনের জন্য চিৎকার করতে থাকে আর তারা তাদেরকে কিস করতে বলে। তখন জারিম বলে তারা বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড নয়। তার সত্ত্বেও জিয়ং তাকে জড়িয়ে ধরতে গেলে জারিম হঠাৎ করে ওখান থেকে চলে যায়, আর জিয়ং দুঃখী দুঃখী একটা মুখ করে স্ট্যাচুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। পরের দিন সবাই তার ও জিয়ংয়ের আগের দিন রাতের ঘটনাটা নিয়ে আলোচনা করতে থাকে। সেই সময় জিয়ং তাকে ড্রিঙ্ক দিতে এলে সে তাকে এড়িয়ে চলে যায়। জারিম পিয়ানো বাজাতে বাজাতে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। তখন তার বন্ধুরা তাকে জিয়ংয়ের সম্বন্ধে প্রশ্ন করতে থাকে, যে সে সবার সামনে তাকে কেন ছেড়ে চলে এসেছিল। তারা ভেবেছিল যে জারিমও হয়তো জিয়ংকে পছন্দ করে। জারিম তাদেরকে জানায় সে জিয়ংকে ছেড়ে দেয়নি, বরং তাকে দেখে তার করুণা হচ্ছিল। সেই সময় জিয়ং দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল এবং জারিমের কথা শুনে সে চুপ করে পাথরের মতো দাঁড়িয়েছিল। তখনই জিয়ংয়ের বন্ধুদের ডাকার আওয়াজ পেয়ে জারিমের বন্ধুরা দরজা খুললে তারা জিয়ংকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তাদেরকে দেখে জিয়ং কি বলবে ভেবে না পেয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। জারিমের এই কথাটা তাকে এমন গভীরভাবে আঘাত করেছিল যে সে বুঝতে পেরেছিল সে কতটা বোকা। যেটাকে সে এতদিন ভালোবাসা ভেবেছিল সেটা আসলে তার করুণা ছাড়া আর কিছুই ছিল না। এই জন্য সে নিজেকে ধীরে ধীরে জারিমের জীবন থেকে সরিয়ে নেবে ভাবছিল। এরপর জারিম যখন তার বন্ধুদের সঙ্গে বাড়ির দিকে যাচ্ছিল, তখন সে তাদেরকে কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়, যেটা জারিমের কাছে কিছুটা অদ্ভুত লেগেছিল। রাতে সুপারমার্কেটে জারিম আবার জিয়ংকে দেখতে পায়। জিয়ং তাকে দেখতে পেয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন জারিম তাকে দাঁড়াতে বলে আর তাকে জিজ্ঞেস করে সে সেই সময় তার কথাগুলো শুনেছিল কিনা। জিয়ং তখনও পর্যন্ত জারিমের ওপরে রেগে থাকার জন্য সে তাকে বলে তার করুণার কোনো প্রয়োজন নেই এবং সে তাকে আর কোনো দিন জ্বালাতন করবে না। এরপর জারিম বাড়িতে এসে অনলাইনে তার সেই ভিডিওটা দেখতে পায়, যেটা ভাইরাল হয়ে গিয়েছিল। পরের দিন জিয়ং যখন মন খারাপ করে বসেছিল, তখন জংহেরি নামের একটা মেয়ে তার কাছে এসে তার গানের প্রশংসা করতে থাকে এবং সে জিয়ংকে তার ফোন নাম্বার দিয়ে চলে যায়। জারিম ভিডিও আপলোডকারী ছেলেটির কাছে গিয়ে ভিডিওটা ডিলিট করতে বলে, কিন্তু ছেলেটি রাজি হয় না। স্কুলের পর জিয়ং সেই ছেলেটির কাছে গেলে অদ্ভুতভাবে সে ওই ভিডিওটা ডিলিট করে দেয়। পরের দিন জিয়ং তার ফোন তুলছে না দেখে সে জারিমকে ফোন করে আর তাকে একবার দেখতে যেতে বলে। কিছুক্ষণ পর জারিম জিয়ংকে দেখতে পায়, যে সবেমাত্র তার বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু জিয়ং তাকে দেখে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জারিমও ছুটতে ছুটতে তাকে ধরে ফেলে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। সেখানে জারিম তাকে বলে সে তার প্রতি করুণা করতে চায়নি এবং সে তার গান খুব পছন্দ করে। এই কথা শুনে জিয়ং জারিমের প্রতি যে হতাশা অনুভব করেছিল তা নিমিষের মধ্যেই উধাও হয়ে গিয়ে সে এখন খুব খুশি হয়ে যায়। পরের দিন জিয়ং তার বন্ধুদের সঙ্গে
জারিমকে প্রপোজ করার জন্য রিহার্সেল করছিল। জিয়ং, যে একটু বোকা টাইপের ছেলে, সে বিশ্বাস করত জারিমের মনে কোথাও না কোথাও একটু হলেও তার জন্য ভালোবাসা রয়েছে। আর কালকের ঘটনার পর জারিম হয়তো তাকে বাইরে থেকে কঠোরভাবে দেখাচ্ছিল। জিয়ংয়ের মতে জারিম যদি তাকে পছন্দ করে তাহলে সে তার প্রতি আরও কঠোরভাবে আচরণ করবে। জিয়ংয়ের এইসব কথা শুনে কিয়ং ও তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে। সেই সময় জংহ্যারি হঠাৎ তার কাছে এসে তার সঙ্গে যেতে বলে। রাস্তায় জিয়ং জারিম ও তার বন্ধুদের দেখতে পায়, কিন্তু জারিম জিয়ংকে জংহ্যারির সঙ্গে দেখে ওখান থেকে চলে যায়। এরপর জিয়ং জারিমের সঙ্গে কথা বলতে এলে সেখানেও জংহ্যারি চলে আসে, আর জিয়ং তাকে তার থেকে দূরে থাকতে বলে। স্কুলের শেষে জংহ্যারি জারিমের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু জারিম জংহ্যারির কথায় গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে যায়। জিয়ং জারিমকে গোলাপ দিয়ে প্রপোজ করার জন্য সে ও তার বন্ধুরা কাগজ কেটে গোলাপ ফুল তৈরি করতে থাকে। পরের দিন জারিম যখন তার বন্ধুদের সঙ্গে ছিল, হঠাৎ সেই সময় জিয়ং তাকে ফোন করে জানায় তার বাড়িতে আগুন লেগেছে। জারিম যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে পৌঁছে দেখতে পায় জিয়ং একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে তাকে প্রপোজ করে তার সাথে ডেটে যেতে বলছে। কিন্তু জারিম আগুনের বিষয়টা নিয়ে মিথ্যে কথা বলার জন্য জারিম তার ফিলিংসের কোনো তোয়াক্কা না করে তাকে কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জিয়ং তার কাছে উত্তর চাইলে সে তাকে মেসেজ করে জানাবে বলে। এরপর জিয়ং জারিমের মেসেজের জন্য অধীরভাবে অপেক্ষা করতে থাকে। এইটা দেখে তার বন্ধুরা এটার উপরে বাজি ধরতে শুরু করে। কিছুক্ষণ পর জিয়ংয়ের মোবাইলে একটা মেসেজ আসে, কিন্তু জিয়ং এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে মেসেজটা খুলতে সাহস করে উঠতে পারছিল না। এরপর আনমিন জিয়ংয়ের হাত থেকে ফোনটা নিয়ে মেসেজটা পড়ে দেখে জারিম জিয়ংকে ডেট করার কথা বলেছে। এটা দেখে কিয়ং, বিয়ং ও আনমিন সবাই হাসতে থাকে, আর জিয়ংও খুব উৎসাহী ও খুশি হয়ে গিয়েছিল। পরের দিন জিয়ং জারিমের পেছন পেছন ঘুরে বেড়াতে থাকে। এমনকি জিয়ং জারিমের ক্লাসে এসে তাকে একটা কাগজ দেয়, যেখানে তাকে ডেট করার প্রতিদিনের সময় লেখা ছিল। জারিম কাগজটা তার হাত থেকে নিয়ে পুরো ছিঁড়ে ফেলে বলে, সামনেই তাদের পরীক্ষা, তাদের এখন পড়াশোনায় মন দেওয়া উচিত। এরপর জারিম ও জিয়ং লাইব্রেরিতে যায়, কিন্তু নতুন প্রেমে পড়া জিয়ং পড়াশোনার বদলে জারিমের দিকেই তাকিয়ে বসে থাকে। এদিকে জিয়ংয়ের বন্ধুরা ও জারিমের বন্ধুরা একসঙ্গে বসে গল্প করছিল। তখন কিয়ং বলে জারিম এখনও জিয়ংকে পছন্দ করে না, তাও কেন সে জিয়ংকে ডেট করার জন্য রাজি হয়েছে বুঝতে পারছি না। মিনজি বলে, আসলে জারিম এইরকম ছিল না, সেও চাইতো তার একটা বয়ফ্রেন্ড হোক, কিন্তু তার এই রকম ব্যবহারের কারণ তারাও জানে না। লাইব্রেরিতে জিয়ং জারিমের দিকে তাকিয়ে বলে, তারা যখন ডেট করছে তাহলে কেন জারিম তাকে এত দূরে সরিয়ে দিচ্ছে? সে সম্পূর্ণ চেষ্টা করবে তার মনে জায়গা করে নেওয়ার। কিছুক্ষণ পরে মিনজি ও আরামসু জারিমের সাথে কথা বলতে আসে। আরামসু জিজ্ঞেস করে, সে যদি জিয়ংকে পছন্দ না করে তাহলে কেন সে তার সঙ্গে ডেট করতে যাচ্ছে? আসলে জারিম এখনও তার অনুভূতি সম্পর্কে বুঝতে পারছিল না। সে তাকে পছন্দ করে কিনা সে নিজেও জানে না। পরের দিন জিয়ং ক্লাসের দুজন লাভবার্ডকে ডেটিং করতে ও ফোনে একই ওয়ালপেপার লাগাতে দেখে সেও জারিমের কাছে যায় তার ও জারিমের ফোনে একই ওয়ালপেপার লাগানোর জন্য। কিন্তু সেখানে সে জারিমকে না দেখতে পেয়ে তার ফোনটা খুঁজতে থাকে আর ফোনটা নিয়ে আনলক করার চেষ্টা করে। সেই সময় জারিম এসে জিয়ংয়ের হাতে তার ফোনটা দেখে সে খুব রেগে যায়। সে তাকে বলে, ফোন একটি ব্যক্তিগত বিষয়, অন্য কেউ এটা নিয়ে ব্যবহার করাটা তার একদম পছন্দ নয়। জিয়ং এই কথাটা শুনে বলে, সে তার বয়ফ্রেন্ড, তার তো এই অধিকার আছে। জারিম তার কথা শুনে আরও রেগে গিয়ে বলে, তাহলে আমাদের ব্রেকআপ করে নেওয়া ভালো। জিয়ংয়ের এই কথাগুলো খুব খারাপ লাগে, তাই সে কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জিয়ং থাকতে না পেরে সে জারিমকে মেসেজ করে, কারণ সে ব্রেকআপ করতে চায় না। কিন্তু জারিম জিয়ংয়ের কোনো মেসেজ দেখে না। কিছুক্ষণ পর কিয়ং তার বন্ধুকে হতাশ অবস্থায় দেখে জারিমের কাছে গিয়ে জিয়ংয়ের সাথে কথা বলতে বলে।
কিন্তু জারিম তার কথায় অতটা গুরুত্ব দেয় না। রাস্তায় জিয়ং জারিমকে দেখতে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে সে শুধু তাদের ফোনের ওয়ালপেপার এক রাখতে চেয়েছিল। তখন জারিম বলে তারা এত ঘনিষ্ঠ নয়, বলেই সে ওখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় জিয়ং রেগে গিয়ে তাকে বলে সে স্কুলে একা মেয়ে নয়, সে অন্য কোনো মেয়েকে খুঁজে নেবে। এই কথা শুনে জারিম দাঁড়িয়ে গেলে জিয়ং তাকে জিজ্ঞেস করে সে যদি তাকে পছন্দ না করে তাহলে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য হ্যাঁ বলেছিল কেন। এইসব নিয়ে তাদের মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়, যার জন্য আশেপাশের স্টুডেন্টরা তাদের দিকে তাকিয়ে থাকে। জিয়ং জারিমকে তার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে বললে সে সোজাসুজি তাকে বলে সে তাকে সত্যি ঘৃণা করে। এরপর বাড়ির কাছে এসে জিয়ং জারিমের জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে জারিম তাকে তার অভদ্র কথার জন্য তার কাছে ক্ষমা চায়। জিয়ংও তার কাছে ক্ষমা চায়। জারিম বলে সে আসলে তাকে ঘৃণা করে না। কথাটা শুনে জিয়ং খুব খুশি হয়ে যায়। পরের দিন জিয়ং সব জায়গায় জারিমের পেছন পেছন ঘুরে বেড়াতে থাকে, আর জারিম তার থেকে দূরত্ব বজায় রাখতে থাকে। জিয়ং তাকে সপ্তাহের শেষে ডেটে যাওয়ার কথা বলে, কিন্তু জারিম সব সময় ব্যস্ত থাকত, তাকে প্রায় এড়িয়ে চলত। এইসব দেখে কিয়ং, মিনজি, আরামসুর খুব খারাপ লাগতে শুরু করেছিল। কিয়ং একটা রেস্টুরেন্টে পার্ট টাইমের কাজ করত, কিন্তু বেলের আওয়াজ শুনে সে সেখানে গেলে সে তার বন্ধুদের ওখানে দেখতে পায়। আসলে তারা কিয়ংকে ওখানে জ্বালাতন করতে এসেছিল। কিছুক্ষণ পর জারিম ওখান থেকে বেরিয়ে যায়, কারণ সে শপিং করতে যাবে। আর জিয়ং, যে জারিমের জন্য পাগল ছিল, সেও তার পেছন পেছন যেতে থাকে। অবশেষে বাধ্য হয়ে জারিম তাকে শপিং মলে নিয়ে যায়। আজকে বিয়ংয়ের জন্মদিন ছিল, এই জন্য সে ভুল করে রেস্টুরেন্টের একটা কাস্টমারে কেক নিয়ে চলে যায়। সে ভেবেছিল তার বন্ধুরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো কেকটি বানিয়েছে। কিছুক্ষণ পর কিয়ং এটা জানতে পেরে খুব রেগে যায় এবং বলে যে এটা একটা গ্রাহকের জন্য ছিল। তারা জিয়ংকে ফোন করলে জিয়ং ও জারিম একটা কেক নিয়ে ফিরে আসে, কিন্তু কেকটা অন্য ডিজাইনের ছিল বলে জিয়ং কেকটা সাজিয়ে কাস্টমারের মতো করে দেয়। আর কিয়ং অর্ডারটা দিতে গেলে সে দেখে গ্রাহকটি আর অন্য কেউ নয়, তাদেরই হোমরুম টিচার ডোকোগুমন। এরপর রাস্তায় যেতে যেতে জারিম কৌতূহলী হয়ে জিয়ংকে জিজ্ঞেস করে সে ভালো রান্না করতে পারে কিনা। জিয়ং বলে তার বাবা একজন নামকরা রাঁধুনি, সে তার বাবার কাছ থেকেই কিছুটা শিখেছে এবং জারিমের জন্মদিনে সে জারিমকে একটা বিশেষ রান্না করে খাওয়াবে। কিন্তু জারিমের এখনও তার প্রতি কোল্ড অ্যাটিটিউড ছিল, তাই সে তাকে কোনো রকম বোকামি করতে বারণ করে। পরের দিন বিয়ং সবাইকে তার জন্মদিন উপলক্ষে তার গ্রামে যাওয়ার জন্য বলেছিল। যাওয়ার সময় জিয়ং জারিমের মতো একই কালারের পোশাক পরেছিল, আর মিনও জিয়ংয়ের মতো একই লেখা টি শার্ট পরেছে। কিছুক্ষণ পরে কিয়ং তার জুনিয়র হাই স্কুলের বন্ধু সাংহুনকে নিয়ে আসে তার সঙ্গে যাওয়ার জন্য। এরপর তারা সবাই বিয়ংয়ের গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। সেখানে নানি বিয়ংয়ের সমস্ত বন্ধুদের অভ্যর্থনা জানায়। রাতে নানি বিয়ং ও তাদের সবাইকে মাংস দিয়ে বেশি বেশি করে খেতে বলে এবং হাসতে হাসতে বলে তারা খুব রোগা। কালকে নানি তাদেরকে মরিচ গাছ দেখাতে ও কাজ করাতে নিয়ে যাবে। পরের দিন বিয়ং এবং তার বন্ধুরা বাগানে কাজ করছিল। সেখানে তারা যখন মরিচ তুলছিল সেই সময় জারিমের জল ভরে গিয়েছিল। জিয়ং এটা দেখতে পেয়ে সে তার জন্য জল আনতে যায়, কিন্তু বাড়িতে পৌঁছে সে সেখানে রাখা কিছু বোতলে বাদামি রঙের জল দেখতে পেয়ে সেটা খেয়ে নেয়। জারিম ও তার বন্ধুরা মরিচ তোলা শেষ করে জিয়ংয়ের আসার অপেক্ষায় বসেছিল। তখনই জিয়ং হাতে অ্যালকোহলের বোতল নিয়ে টলতে টলতে এসে হাজির হলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। কিয়ং জিয়ংয়ের হাত থেকে বোতলটা নিয়ে দেখে এটা অ্যালকোহল। জারিম তার অবস্থা দেখে তার কাছে এলে সে তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে থাকে, যেটা আরামসুর খারাপ লাগছিল। তাই সে তাকে মারলে জিয়ং ওখানেই অচেতন হয়ে পড়ে। রাতে বিয়ং ও অন্যান্যরা যখন মনোপলি খেলছিল সেই সময় সাংহুন বেরিয়ে এসে তাকে জিয়ংয়ের সম্বন্ধে জিজ্ঞেস করে। কিয়ং তার ঘরের দরজা খুলে দেখে জিয়ং সেখানে নেই। এরপর কিয়ং ও তার বন্ধুরা তাকে বাড়ির আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। কিছুক্ষণ পর
জারিম তাকে খুঁজতে বেরোলে সে জিয়ংকে একটা ছোট্ট সুপার মার্কেটে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সে জিয়ংয়ের কাছে গিয়ে তাকে জাগিয়ে তোলে। জিয়ং নেশার ঘোরে জারিমের দিকে ঝুঁকে পড়ে বলে সে সত্যি তাকে পছন্দ করে, কিন্তু সে মনে করে তার ভালোবাসা একতরফা, যেন জারিম তার ওপরে দয়া করে এবং তার সঙ্গে নাটক করছে। সে তার দুঃখ প্রকাশ করে তার আসল অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করে। জারিম কিছু বলতে যাবে তখনই জিয়ং বমি করতে থাকে। সেই সময় কিয়ং ও বিয়ং যারা কাছাকাছি ছিল তারা এসে জিয়ংকে নিয়ে চলে যায়। পরের দিন জারিম জিয়ংয়ের সাথে কথা বলে, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। জিয়ং বলে তার মাথা এখনও ঘোরাচ্ছে। তখনই জারিম জিয়ংয়ের হাত ধরে। জিয়ং এটা দেখে মুচকি মুচকি হাসতে থাকে, কারণ সে মনে মনে খুব খুশি হয়ে গিয়েছিল। সেই সময় জিয়ংয়ের বন্ধুরা চলে আসার জন্য জারিম তাকে মারতে থাকে। এরপর কিয়ং প্রথমবার জারিমের হাত ধরার আনন্দে একটি ছবি তোলে। মিনজি ফোনে কথা বলতে বলতে বাইরে কিয়ং ও তার বন্ধুদের কথা শুনতে পায়। সে ভাবে কিয়ং হয়তো তাকে প্রপোজ করার চেষ্টা করছে। রাতে জারিম জিয়ংয়ের জন্য রান্না করেছিল, কিন্তু জিয়ং একটু খেয়ে সেটা মুখ থেকে ফেলে দেয়, কারণ তার স্বাদ খুবই খারাপ ছিল। জারিম দূর থেকে এটা শুনতে পেয়ে তাকে ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর মিনজি শুয়ে শুয়ে কিয়ংয়ের সম্বন্ধে ভাবতে থাকে এবং বিশ্বাস করে সে হয়তো তাকে পছন্দ করে। পরের দিন বাড়ি যাওয়ার সময় মিনজি জানতে পারে তাকে পছন্দকারী ব্যক্তিটি কিয়ং নয়, বরং সাংহুন, যে তাকে পছন্দ করে। সে তার কাছে ফোন নাম্বার চাইলে মিনজি তাকে না বলে দেয়। জিয়ং জারিমকে তার সঙ্গে ডেটে যেতে বলে, কিন্তু জারিম বারণ করে দেয়, কারণ সে তার বন্ধুদের সাহায্য করতে যাবে। সেই সময় মিনজি ফোন করে তাকে আসতে নিষেধ করে দেয়, আর জিয়ং তাকে মেসেজ করে জানায় সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অবশেষে তারা ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা প্রথমে একটি শপিং মলে যায়। সেখানে জিয়ং জারিমের জন্য একটি শার্ট বেছে নিয়ে তাকে পরতে বলে। জিয়ং বেরিয়ে এলে জারিম তাকে দেখে বলে এই জামা কাপড়ে তাকে বেশ সুন্দর লাগছে। মিনজি স্কুলে ফুল গাছে জল দিচ্ছিল। সেই সময় কিয়ং মিনজিকে পেছন দিক থেকে ডাকলে সে ভয় পেয়ে যায়। এরপর কিয়ং সাংহুনকে তাকে ফোন নাম্বার দেওয়ার কথা বললে মিনজি নিষেধ করে দেয়। তখন কিয়ং বলে সে এখন জারিমের মতন আচরণ করছে। এটা শুনে মিনজি রেগে ওখান থেকে চলে যায়। জিয়ং ও জারিম একটা ক্যাফেতে যায়। সেখানে জিয়ং তার সঙ্গে কি কথা বলবে খুঁজে না পেয়ে সে ভুলভাল কথা বলতে থাকে। জিয়ং তার ফোনটা বের করলে তাতে জারিমের একটা ছবি ছিল, যেটা দেখে জারিম বিরক্ত হয়ে তাকে তার ছবিটা ফেরত দিতে বলে। কিয়ং দেখে মিনজি এখনও তার উপরে রেগে আছে, তাই সে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে একটা ড্রিঙ্ক দেয় খাওয়ার জন্য। এদিকে জারিম ও জিয়ং তারা ডেটে গিয়েও গেম খেলতে থাকে আর অনেক মজা করতে থাকে। আস্তে আস্তে জারিম জিয়ংয়ের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেছিল। ডেটের শেষে তারা বাড়ি ফিরে আসলে জিয়ং তাকে জড়িয়ে ধরতে গেলে জারিমও তাকে জড়িয়ে ধরে। জিয়ং তাকে বলে আজ তার জন্মদিন। জারিম সবেমাত্র জানতে পেরে অবাক হয়ে যায় এবং তার জন্য কোনো গিফট প্রস্তুত না করার জন্য ক্ষমা চায়। তখন জিয়ং বলে সে জারিমের কাছ থেকে খুব দামি একটা উপহার পেয়েছে। সে তার সঙ্গে একটা পুরো দিন কাটাতে পেরেছে, এমনকি তাকে জড়িয়েও ধরতে পেরেছে। এখন তার আর কোনো উপহারের প্রয়োজন নেই, এটাই তার কাছে সেরা উপহার। এরপর জারিম ওখান থেকে যাওয়ার সময় তার ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা থাকে জিয়ংকে নিয়ে তাড়াতাড়ি সে যেন জিয়ংয়ের বাড়িতে চলে আসে। বাড়িতে কিয়ং ও তার বন্ধুরা আর মিনজি ও আরামসু সবাই অপেক্ষা করছিল, এমনকি তারা সবাই জিয়ংয়ের জন্য একটা কেকও তৈরি করেছিল। বাইরে থাকা জিয়ংয়ের আওয়াজ পেয়ে কিয়ং সেই সময় লুকিয়ে পড়ে, আর কেক ধরে থাকা বিয়ং অন্ধকারে কেকটা সমেতই পড়ে যায়। এরপর জিয়ং যখন তার ঘরের ভেতরে আসে, সে তার ঘরটায় এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরের দিন জিয়ং এবং তার বন্ধুরা তাদের হাই স্কুল সিনিয়র জংয়ের সাথে বাস্কেটবল খেলছিল। সেই সময় জং তাদের নিজের নিজের বান্ধবীকে নিয়ে আসতে বলে তাদের চিয়ার করার জন্য। এরপর জারিম ও তার বন্ধুরা যখন আরামসুর সঙ্গে
বক্সিং প্র্যাকটিস করছিল তখন জিয়ং জারিমকে ফোন করে তার বাস্কেটবল খেলা দেখতে আসতে বলে, কিন্তু জারিম নিষেধ করে দেয় কারণ সে এখন জিমে আছে। জারিম বাড়ি ফেরার সময় জিয়ংয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে পৌঁছে সে জিজ্ঞেস করে জিয়ং কোথায়। তখনই সে ওখানে জংকে দেখতে পায় আর ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আর জংও তাকে দেখে চিনতে পারে। কিছুক্ষণ পর জিয়ং এলে জং তাকে জারিমের সম্পর্কে বলতে থাকে, কিন্তু জিয়ং বুঝতে পারছিল না যে জং জারিমকে কিভাবে চেনে। তখন জং জিয়ংকে জানায় যে জারিম তার এক্স গার্লফ্রেন্ড। এই কথা শুনে জিয়ং মনে মনে ভাবতে থাকে যে জারিম তাকে মিথ্যে বলেছে। সে সত্যিটা জানার জন্য জারিমের পিছন পিছন যায় এবং তাকে জংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জারিম জংয়ের ব্যাপারে কোনো কথা বলতে চায় না, বরং বিরক্ত ভাব প্রকাশ করে ওখান থেকে চলে যায়। পরের দিন জিয়ং মন খারাপ করে শুয়েছিল। তখন তার বন্ধুরা এসে বলে প্রত্যেকেরই অতীত আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান। এদিকে জারিমের বন্ধুরাও তার সঙ্গে দেখা করতে এসে বলে সে যেন জিয়ংকে সব সত্যি কথাগুলো বলে দেয় এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা শেষ করে নেয়। জিয়ং তার বন্ধুদের বলে জারিম তাকে জংয়ের ব্যাপারে কখনো কোনো কথা বলেনি, এর মানে জারিম তাকে কখনো গুরুত্বপূর্ণ মনে করে না। কিয়ং কথাগুলো শুনে হতাশ হয়ে যায় এবং জিয়ংকে ব্রেকআপ করে নেওয়ার কথা বলে। জিয়ংও কথাগুলো মেনে নিয়ে জারিমের সঙ্গে ব্রেকআপ করার জন্য তার বাড়ির দিকে যেতে থাকে। জারিমও তার বন্ধুদের ছেড়ে দিয়ে আসার পথে সে ওখানে জংকে দেখতে পায়। জং ও জারিম যখন একসঙ্গে কথা বলছিল তখন সেইখানে জিয়ং চলে আসে এবং সে পেছন দিক থেকে তাদের কথা শুনতে থাকে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে একটি পুরনো ঘটনাকে দেখানো হয়। সেখানে জং করুণার বশে জারিমের সঙ্গে ডেট করেছিল এবং জারিম পরে জানতে পারে সে ছাড়াও তার আরও বান্ধবী আছে। জং জারিমকে অজুহাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু জংয়ের কথায় জারিম রেগে গিয়ে বলে সে তার সঙ্গে ব্রেকআপ করতে চায়। জারিমের ব্রেকআপের কথা শুনে জংও রেগে গিয়ে বলে সে তার মতো মেয়েদের সঙ্গে শুধুমাত্র করুণার জন্য রিলেশন করতে চেয়েছিল। এটা শুনে জারিম চুপ করে থাকে আর কান্নাকাটি করতে থাকে। এরপর আমাদের বর্তমান সময়কে দেখানো হয়, যেখানে জারিম ও জং একসাথে কথা বলছিল। জারিম তাকে বলে সে একটা আবর্জনা। সেই সময় জং জিয়ংকে দেখতে পায়। জং যাওয়ার সময় জিয়ংকে মিথ্যে কথা বলে যে জারিম তার সঙ্গে ব্রেকআপ করতে চায়। জিয়ংও ধরে নিয়েছিল যে জারিম হয়তো তাকে এটা বলতে বলেছে, সেই জন্য সে ওখান থেকে চলে যায়। পরের দিন জারিম আরামসু ও মিনজিকে জং ও জিয়ংয়ের ব্যাপারে সব বলতে থাকে। সে বলে সে যখন জিয়ংকে দেখে তখন সে মাঝে মাঝে বোকার মতো আচরণ করে, যা তাকে আরও নার্ভাস করে দেয়। আরামসু বলে জিয়ং জংয়ের থেকে আলাদা, তার জিয়ংয়ের প্রতি সবসময় দূরত্ব বজায় রাখা উচিত না। সে যেন তাকে সব সত্যি কথা বলে সব সমস্যার সমাধান করে নেয়। এরপর বাড়িতে জারিম জিয়ংয়ের থেকে একটা মেসেজ পায়, যেখানে জিয়ং তাকে বলে সে নিচে তার জন্য অপেক্ষা করছে। জারিম মেসেজটা পেয়ে নিচে তার সঙ্গে দেখা করতে যায়। সেখানে জারিম তাকে জিজ্ঞেস করে জিয়ং কেন তার উপরে রাগ করে না। জিয়ং বলে আসলে সে তার উপরে রেগে আছে ও হতাশও হয়ে আছে এবং জারিম কেন বারবার তাকে ছেড়ে চলে যায় তা জানতে সে বিশেষভাবে আগ্রহী। কিন্তু যখন সে জারিমের সঙ্গে থাকে তখন সে সব কিছু ভুলে যায় আর সে তাকে খুব মিস করে বলেই তাকে জড়িয়ে ধরে। জারিম জিজ্ঞেস করে কেন জিয়ং তাকে এত পছন্দ করে, যদিও সে সব সময় তাকে কষ্ট দেয়। কথাটা বলেই জারিম আবেগপ্রবণ হয়ে ওঠে এবং সে তার এতদিনের আচরণের জন্য ক্ষমা চায়। এর সঙ্গে সে তাকে জানায় সে জংকে কখনো ডেট করেনি। এরপর জিয়ং তাকে একটা ব্রেসলেট গিফট করে 100 দিনের পূর্তি হিসেবে। পরের দিন সকালে জারিম জিয়ংকে মেসেজ করে একসাথে স্কুলে যাওয়ার কথা বলে। এটা দেখে জিয়ং এত খুশি হয়ে গিয়েছিল যে সে ওখানে থাকা গাছগুলোকেও বাই বলতে থাকে। তারা দুজন একসাথে স্কুলে আসার পর জিয়ং তার ক্লাসে যেতে চাইছিল না। তখন জারিম বলে সে এই সপ্তাহে তার সাথে মুভি দেখতে যাওয়ার পরিকল্পনা করছে। জিয়ং আবার খুশি হয়ে গিয়ে বলে তাহলে সে টিকিট কিনে রাখবে। সেই সময় বিয়ং এসে তাকে টেনে নিয়ে ক্লাসে চলে যায়।
ক্লাসের শেষে জিয়ং যখন তার ফোনে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করছিল তখন সে দেখে তার কাছে বেশি টাকা নেই। তখনই সেখানে কিয়ং, বিয়ং ও আনমিন চলে আসে। জিয়ং তাদেরকে জানায় সে জারিমের সঙ্গে ডেটে যাচ্ছে, কিন্তু তার কাছে বেশি টাকা নেই আর সে এখন তার মা বাবাকেও চাইতে পারবে না। এই জন্য সে তার বন্ধুদের কাছে টাকা ধার করতে চাইছিল, কিন্তু তার বন্ধুরা এইসব কথা শুনে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। রাতে জিয়ং কিয়ংয়ের সাথে জারিমের সঙ্গে ডেটে যাওয়ার জন্য কিভাবে টাকা জোগাড় করবে সেই সব কথা আলোচনা করতে থাকে। তখন কিয়ং তাকে তার কিছু ড্রেস বিক্রি করার পরামর্শ দেয়, কারণ জিয়ংয়ের কাছে অনেক সুন্দর সুন্দর পোশাক ছিল। জিয়ংও তার কথা মতো তার ড্রেস বিক্রি করে অবশেষে টিকিট কিনে জারিমের সঙ্গে মুভি দেখতে যায়। কিন্তু যেতে যেতে জারিম খাওয়ার জন্য তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। সেখানে জিয়ং মেনু কার্ড দেখে তার দাম নিয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ পর সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ওই ওয়েট্রেসকে গিয়ে কিছু টাকা ধার চায় এবং তাকে টাকা ট্রান্সফার করারও প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওয়েট্রেস বলে সে যা খাবার অর্ডার করেছিল তার দাম তার গার্লফ্রেন্ড দিয়ে দিয়েছে। এরপর জারিম জিয়ংকে বলে তাকে বলা উচিত ছিল যে তার কাছে টাকা নেই। তখন জিয়ং বলে সে এটা বলতে লজ্জা পাচ্ছিল। রাস্তায় যেতে যেতে জিয়ং জারিমকে আবার তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু জারিম এখনও তা স্বীকার করতে চাইছিল না। ক্লাসে জিনহি সবাইকে ইসাম হাই স্কুলে একটি অনুষ্ঠানের কথা বলে, যেখানে সব ক্লাসের ছেলেমেয়েরা পার্টিসিপেট করবে। সেখানে জিয়ংয়ের ক্লাস একটি অদ্ভুত খেলার কথা বলে, কেউ রাগ করলে ক্লাসের কাউকে মারধর করতে পারে। এরপর জিয়ংও সেই খেলাতে পার্টিসিপেট করেছিল। সেখানে অনেক ছেলেমেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের রাগ প্রকাশ করার জন্য অর্থ প্রদান করছিল। সেই সময় জারিম এসে দেখে জিয়ংকে ক্রমাগত মারধর করা হচ্ছে। তখন জারিম তাদেরকে অনেক টাকা দেয় যাতে জিয়ংকে আর মারধর না করা হয়। এটা দেখে জিয়ংও খুব খুশি হয়ে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার সময় জিয়ং ও জারিম এবং তাদের বন্ধুরা একটা মিউজিক পার্টিতে আসে, কিন্তু বাইরে থাকা মিনজির কাছে দুজন ছেলে এসে তাকে বিরক্ত করতে থাকে। তাদের মধ্যে একজন নিজেকে কিয়ংয়ের বন্ধু সিনগমিন হিসেবে পরিচয় দেয়। সেই সময় আরামশু ও কিয়ং চলে আসে। আরামশুর এই ব্যাপারটা ভালো না লাগার জন্য সে সিনগমিনকে একটা ঘুষি মেরে দেয় আর মিনজিকে নিয়ে চলে যায়। কিন্তু কিয়ং ও সিনগমিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন সিনগমিন কিয়ংকে তার বাবার কারণে তার চোখে যে দাগ পড়ে গিয়েছিল সেই সব কথা জিজ্ঞেস করে। এটা শুনে কিয়ং অবাক হয়ে ভাবতে থাকে যে সিনগমিন এই বিষয়ে কিভাবে জানতে পেরেছে। ওই দিনের পর থেকে কিয়ং 2 দিন ধরে স্কুলে আসছিল না। তখন বিয়ং, জিয়ং ও তাদের কিছু বন্ধু কিয়ংকে খুঁজতে তার বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানেও তারা কিয়ংয়ের দেখা পায় না। এরপর কিয়ং যখন ইন্টারনেট ক্যাফেতে ছিল তখন তার মা তাকে ফোন করে, যার কারণে কিয়ং পরের দিন স্কুলে আসে। জিয়ং তাকে দেখে সে কেন তার ফোন বা মেসেজের রিপ্লাই দেয়নি সেই সব কথা জিজ্ঞেস করতে গেলে কিয়ং রেগে গিয়ে জিয়ংয়ের কলার ধরে তাকে বলে সে কেন তার বাড়িতে গিয়েছিল। তখনই জারিম কিয়ংকে আটকালে সে রেগে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিয়ং ও তার বন্ধুরা একসঙ্গে বসে কিয়ংকে নিয়ে আলোচনা করতে থাকে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে আবার একটি ঘটনা দেখানো হয়, যেখানে মাধ্যমিকের সময় কিয়ং সিনগমিনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে যায় কারণ সিনগমিন যে মেয়েটিকে পছন্দ করত তার নাম ইউরি। শেষ পর্যন্ত কিয়ংও তাকে পছন্দ করে ফেলেছিল। তখন সিনগমিন রেগে গুজব ছড়িয়েছিল যে ইউরি অনেক ছেলের সঙ্গে ডেটিং করছে। কিয়ংও তখন এটা বিশ্বাস করে নিয়েছিল। এমনকি এই ব্যাপারটা নিয়ে কিয়ং ও ইউরির মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়ে গিয়েছিল। এই জন্য কিয়ং ইউরিকে আঘাত করার গুজবও ছড়িয়ে পড়েছিল, যার জন্য সিনগমিনের বন্ধুরা তাকে কিয়ংয়ের থেকে দূরে থাকতে বলেছিল। আর এই কথাটা ওখানে বসে থাকা জিয়ং শুনতে পেয়ে যায়। কিছুক্ষণ পর কিয়ং সেখানে আসে আর সে জানতে পারে যে তার সম্পর্কে গুজব ছড়ানো ব্যক্তিটি আর অন্য কেউ নয়, সিনগমিন। কিয়ংও তার ধৈর্য হারিয়ে ফেলে সিনগমিনকে ধাক্কা মেরে তাকে মারতে যাচ্ছিল। তখনই জিয়ং এসে তাকে থামিয়ে দিয়ে বলে সে যদি সিনগমিনকে মারে তাহলে স্কুল থেকে তাকে টিসি দিয়ে দেওয়া হবে। এটা শুনে কিয়ং তার রাগকে শান্ত করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা বর্তমান সময়কে দেখতে পাই,
যেখানে জিয়ং ও জারিম একসঙ্গে বাড়ি ফিরছিল। তখন রাস্তায় সিনগমিন জিয়ংকে কোণঠাসা করে কিয়ংয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু জিয়ং তাকে কিছু না বলে ঠেলে সরিয়ে দেয়। তাদের মধ্যে মারামারি হতে দেখে জারিম সিনগমিনকে একটা থাপ্পড় মারলে সেও জারিমকে মারতে যায়। তখন বিয়ং এসে বাধা দেওয়ার জন্য তারা ওখান থেকে চলে যায়। রাতে জারিম জিয়ংয়ের চিকিৎসা করেছিল। তখন সে বুঝতে পারে সিনগমিন যা বলেছে সেটা সত্যি, কিন্তু জিয়ং তাকে সব সত্যি কথা বলেনি। এরপর জারিম জিয়ংয়ের সঙ্গে দেখা করে তার মাথায় আঘাতের চিহ্নটা দেখে। সে কিয়ংকে বলে জিয়ংকে সিনগমিন মেরেছে, কারণ সে তার আঘাতের কথাটা তাকে বলতে চায়নি। জারিমের কথা শুনে কিয়ং আপসেট হয়ে অতীতের একটা ঘটনা ভাবতে থাকে, যেখানে সে যখন হাসপাতালে ছিল তখন তার সাথে জিয়ংও সেখানে থেকে তার খেয়াল রেখেছিল, আর তারা সেখান থেকেই একটা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল। এমনকি সে যখন জানতে পেরেছিল যে তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে, তখনও জিয়ং তার পাশে ছিল। এইসব ভাবতে ভাবতে সে জিয়ংয়ের বাড়িতে আসে। সেখানে তারা দুজন দুজনের কাছে ক্ষমা চায়। পরের দিন কিয়ং ও আনমিন জিয়ংয়ের সাথে স্কুলে যাবে বলে অপেক্ষা করছিল। তখনই জারিম সেখানে চলে এলে কিয়ং কালকের ঘটনাটা মনে করে তাকে দেখে ওখান থেকে চলে যায়। আর জিয়ং আসতে দেরি করছে দেখে তারা দুজন ভেতরে যায়। কিন্তু তারা ভেতরে গিয়ে দেখে জিয়ং স্নান করে বিনা কাপড়েই ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে। এটা দেখে লজ্জা পেয়ে জারিম ওখান থেকে চলে যায়, আর আনমিন তাকে দেখে হাসতে থাকে। স্কুলে গিয়েও জিয়ং জারিমকে এড়িয়ে চলতে থাকে। রাতে জিয়ং সকালের ঘটনাটা মনে করে জারিমকে মেসেজ করতে গিয়েও হতাশ হয়ে পড়ে। ইন্টারনেট ক্যাফেতে থাকা কিয়ং পরের দিন পর্যন্ত জারিমের কথা ভাবতে থাকে। সে মিঞ্জির কাছে গিয়ে তার বন্ধু ইয়েসুলের নাম্বার চায়, যার সঙ্গে মিঞ্জি স্কুল ছুটির পর কথা বলছিল। জারিম জিয়ংকে এড়িয়ে যেতে দেখে তাকে দাঁড়াতে বলে। তখনই বিয়ং ও আনমিন চলে আসে, আর তারা কালকের ঘটনাটা নিয়ে আলোচনা করলে জারিম তাদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে কিয়ং, ইয়েসুল এবং মিঞ্জি একটা রেস্টুরেন্টে আসে। এখান থেকে কিয়ং ও ইয়েসুল একটা ঘনিষ্ঠ বন্ধু হতে থাকে। পরের দিন তাদের ক্লাস টিচাররা নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা জারিম ও জিয়ংকে নিয়ে বাজি রাখে যে তারা যদি তাদের ক্লাস পরীক্ষার শেষ স্থান না পায় তাহলে তাদের ক্লাসকে পিৎজা খাওয়াতে হবে। কিছুক্ষণ পর তাদের ক্লাসে হোমরুম টিচার এসে জারিম সমেত সমস্ত ছাত্রদের বলে পরীক্ষায় হাই র্যাঙ্ক করতে, যাতে তাদের ক্লাস শেষ স্থান না পায়। সেই সময় কিয়ং বাইরে থেকে ক্লাসে এলে তাকে দেখে টিচার বলে যে একমাত্র কিয়ং যদি গড়ে 70 করে নাম্বার পেতে সফল হয় তাহলে এই ক্লাসকে একটি পুরস্কার দেওয়া হবে। এটা শুনে কিয়ংয়ের বন্ধুরা তার পেছনে পড়ে যায়, তাকে পড়াশোনা করতে বাধ্য করে। এই রকম করতে করতে তাদের পরীক্ষার দিন চলে আসে। প্রথম দিন পরীক্ষার প্রশ্ন দেখে কিয়ং কিছু বুঝতে না পেরে ওখানেই ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় দিন থেকে সে বেশ সিরিয়াস হয়ে তার বন্ধুদের কথাগুলো মনে রেখে পরের বিষয়গুলোতে পরীক্ষা দিতে থাকে। এক সপ্তাহ পর তাদের ক্লাসের রেজাল্ট বেরোলে সেখানে কিয়ং প্রতি বিষয়ে গড়ে 60 করে পেয়েছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ যে ছেলেটা সবসময় গড়ে 30 করে পায় সে 60 করে পেয়েছিল, যার জন্য তাদের ক্লাসে হাই র্যাঙ্ক করে প্রথম স্থান পেয়েছিল। পরের দিন জিয়ং তার বন্ধুদের সাথে বসে আলোচনা করতে থাকে যে সে জারিমের থেকে মাত্র 10 সেন্টিমিটার লম্বা। সেই সময় জারিম এসে তাদেরকে বলে তার সাহায্যের প্রয়োজন, কারণ ল্যাব থেকে তার কিছু বই দরকার ছিল। এটা শুনে জিয়ং তাকে সাহায্য করতে যেতে চাইছিল। তখন জারিম বলে তার এই কাজটার জন্য একটা লম্বা কাউকে দরকার, তাই সে বিয়ংকে বেছে নেয়। রাতে জিয়ং ইন্টারনেটে লম্বা হওয়ার একটা উপায় খুঁজে পেয়ে সেটা ফলো করতে শুরু করে এবং লাফাতে থাকে। এইরকমভাবে জিয়ং 1 সপ্তাহ করতে থাকে। কিছুক্ষণ পর সাংহুন তার বাড়িতে আসে। সেখানে সাংহুন তাকে জানায় সে মিঞ্জির সঙ্গে ডেটে যাচ্ছে। এটা শুনে জিয়ং তাকে তার একটা ড্রেস দেয় পরার জন্য। সাংহুন চলে গেলে জারিম তার বাড়িতে আসে। সে জিয়ংয়ের ল্যাপটপে তার লম্বা হওয়ার উপায় খুঁজে পেয়ে আর জিয়ংয়ের এই কয়েকদিনের আচরণ মনে করে হাসতে থাকে। এরপর জিয়ং রান্না করে জারিমের জন্য একরকম খাবার আর নিজের জন্য অন্যরকম খাবার নিয়ে আসে। এটা দেখে জারিম তার খাবারটা খেতে গেলে জিয়ং তাকে বারণ করে দেয়, কারণ জিয়ং যা খেত সেগুলো লম্বা হওয়ার জন্য খেত। পরের দিন স্কুলে
জারিম যখন তার বন্ধুদের সঙ্গে ছিল তখন জারিম জিয়ংকে দেখে তার উচ্চতা নিয়ে কথা বলতে থাকে এবং সে জিয়ংকে বলে তার মতো লম্বা মানুষই সে পছন্দ করে। এটা শুনে জিয়ং পুরো খুশি হয়ে যায়। এরপর জিয়ং একটা পার্কে যাওয়ার জন্য ফ্রিতে 4টে টিকিট পেয়েছিল। এই জন্য সে জারিম ও তার সঙ্গে কিয়ং ও ইয়েশুলকেও যাওয়ার জন্য বলেছিল। কিন্তু সেখানে গিয়ে ইয়েশুল জারিমকে দেখে আপসেট হয়ে যায়, কারণ জিয়ং জারিমের প্রতি খুব মনোযোগী ছিল। সেখানে কিয়ং তার প্রতি কোনো নজর দিচ্ছিল না। এমনকি গেম খেলার সময়ও জিয়ং জারিমকে উৎসাহ দিচ্ছিল, আর কিয়ং চুপচাপ দাঁড়িয়েছিল। বাড়ি ফেরার সময় ইয়েশুল কিয়ংকে অভিযোগ করলে সে তার আচরণের জন্য ইয়েশুলের কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর ইয়েশুলের মনে হয় কিয়ং তাকে পছন্দ করে না, যার জন্য তাদের ব্রেকআপ হয়ে যায়। পরের দিন জারিম আর জিয়ং স্কুল থেকে বাড়ি ফেরার সময় তারা এবার থেকে লাঞ্চ বক্স আনবে বলে, কারণ তাদের ক্যাফেটেরিয়া মেরামত করা হচ্ছিল। এরপর জারিম জিয়ংয়ের জন্য খাবার আনবে বলে সে অবাক হয়ে যায়, কারণ জারিম ভালো রান্না করতে পারে না। পরের দিন স্কুলে জারিম জিয়ংয়ের জন্য খাবার নিয়ে আসলে জিয়ং সেটা অনেক কষ্টে খেয়ে জারিমের মন রাখার জন্য সুস্বাদু হয়েছে বলে। কিছুক্ষণ পর জিয়ংয়ের দুটো বন্ধু এসে জোর করে তার কাছ থেকে খাবার খায়। তাদের মুখ দেখে জারিম বুঝতে পারে খাবারটা মোটেও সুস্বাদু হয়নি। এই জন্য সে মিনজি ও আরামসুর সাথে দেখা করে তাদের কাছে রান্না শেখার জন্য রিকোয়েস্ট করে, যাতে সে জিয়ংয়ের জন্য খাবার তৈরি করতে পারে। বাড়ি আসার পর আরামসু জারিমকে রান্না শেখাতে থাকে, কিন্তু জারিম কোনো রান্নাটাই ঠিকঠাক করতে পারছিল না, কারণ সে তো একটা ডিমও ভাঙতে পারত না। এদিকে কিয়ং ইয়েশুলের সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে পছন্দ না করা সত্ত্বেও তার সঙ্গে ডেট করেছে। এটা শুনে ইয়েশুল কান্নাকাটি করতে থাকে। মিনজি এবং সাংহুন একটা রেস্টুরেন্টে খেতে আসে। সেখানে সাংহুন তাকে বলে সে যেমন তাকে সে তেমনভাবেই পছন্দ করে। এটা শুনে মিনজি খুব খুশি হয়ে যায় এবং তারা ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন স্কুলে জারিম আবার জিয়ংয়ের জন্য খাবার আনে। এটা দেখে জিয়ং খাবারটা ভয়ে ভয়ে খেয়ে দেখে খাবারটা খুব সুস্বাদু হয়েছে, যেটা দেখে জিয়ং পুরো অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর কিয়ং তার বন্ধুদের মাঝে মন খারাপ করে বসে থাকে। তখন বিয়ং এসে তাকে গেম খেলার জন্য ডাকলে সে পড়াশুনো করবে বলে, কারণ 1 সপ্তাহ সে এখানে থাকবে না। এটা শুনে বাকি সবাই অবাক হয়ে যায়। লাইব্রেরিতে পড়াশুনো করতে গিয়ে বিয়ং সেখানে সাজিন নামের একটা মেয়েকে দেখতে পায়। কিছুক্ষণ পর তারা কথা বলতে বলতে বিয়ংয়ের সাজিনকে ভালো লাগতে শুরু করে। এরপর সে জিয়ংয়ের বাড়িতে আসে। সেখানে জিয়ং ও জারিম একসাথে পড়াশুনো করছিল। সে জিয়ংয়ের কাছে একটা ড্রেস চাইলে জিয়ং ও জারিম ভাবে বিয়ং হয়তো কোনো মেয়ের প্রেমে পড়তে শুরু করেছে। কিছুক্ষণ পর বিয়ং বলে সে একটা মেয়েকে পছন্দ করে। এরপর বিয়ং সাজিনের সাথে দেখা করতে লাইব্রেরিতে আসে এবং তার সাথে কথা বলতে থাকে। কিছু সময় পর বিয়ং লক্ষ্য করে তাকে ফলো করতে করতে জিয়ং ও জারিমও সেখানে চলে এসেছিল। তারপর সে চারিদিকে তাকালে সে তার বন্ধুদেরও দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের বাইরে ডেকে নিয়ে গিয়ে তাদের উপরে রেগে গিয়ে বলে তারা যেন তাকে ফলো না করে। কিন্তু তার বন্ধুরা দূর থেকে তাকে ও সাজিনকে দেখতে থাকে আর তাদের সম্পর্কটা নিয়ে আলোচনা করতে থাকে। এরপর জারিম এবং জিয়ং লাইব্রেরিতে সাজিনকে একটা অন্য ছেলের সাথে দেখতে পায় এবং তারা বাইরে এসে তাদের বন্ধুদের জানায়। সেই সময় বিয়ং লাইব্রেরির ভিতরে যাচ্ছিল, তখন তার বন্ধুরা তাকে বারণ করে, কারণ সে সাজিনকে অন্য কোনো ছেলের সাথে দেখে কষ্ট পাবে। কিন্তু বিয়ং তাদের কোনো কথা না শুনেই ভিতরে চলে যায়। এদিকে আরামসুর সাথে থাকা নামগং আরামসুকে বলে সে তাকে পছন্দ করে। এটা শুনে আরামসু অবাক হয়ে যায় এবং তাকে না বলে দেয়। এরপর বিয়ং লাইব্রেরির ভিতরে গিয়ে সাজিনকে ওই ছেলেটির সাথে দেখতে পায়। সেখানে সে তাকে খুব খুশি দেখে মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কিন্তু তার সঙ্গে তার বন্ধু আনমিনও চলে আসে আর তার জন্য কষ্ট পেতে থাকে। জারিমের সাথে জিয়ংয়ের সম্পর্ক আরও গভীর হতে শুরু করেছিল। সেই সময় রাতে জিয়ংয়ের মা ফোন করলে জিয়ং তার মায়ের কথা শুনে আপসেট হয়ে যায়। পরের দিন সকালে সে জারিমকে বলে সে এখান থেকে চলে যাচ্ছে, সে আর তার সঙ্গে স্কুলে যেতে পারবে না।
এরপর জিওং চলে যাওয়ার জন্য তার সব বন্ধুরা তার বাড়িতে একটা পার্টি করেছিল। সেখানে তারা সবাই যখন খুব মজা করছিল, তখন জিওংয়ের বাবা তাকে মেসেজ করে বলে জিওংয়ের বাড়ি চেঞ্জ করার কোনো দরকার নেই। তখনই জিওং এই কথাটা তার বন্ধুদের জানালে তার বন্ধুরা সবাই খুশি হয়ে যায়। এদিকে মিনজি খুব চিন্তা করতে থাকে, কারণ সে সাংহুনকে পছন্দ করে না এবং পরের দিন ক্লাসের শেষে তার কী করা উচিত তা নিয়ে সে হতাশ হয়ে পড়ে। আসলে মিনজি কিয়ংকে পছন্দ করত, কিন্তু কিয়ং তাকে কোনো দিনও পাত্তা দিত না। পরের দিন জারিম এবং জিওং যখন একসাথে ছিল, তখন তাদের দুজন বন্ধু তাদের নামে গুজব ছড়াতে থাকে। এটা শুনে জারিম তাদের কাছে এলে তারা জারিমকে বলে জিওং সবসময় তার প্রতি মনোযোগী, কিন্তু সে সর্বদা তার সঙ্গে উদাসীন আচরণ করে এবং সে জিওংয়ের অনুভূতি নিয়ে খেলছে। এরপর তারা হঠাৎ বোয়াংয়ের সম্পর্কে কথা বলতে থাকে, যা জারিমকে অবাক করে দিয়েছিল। কিছুক্ষণ পরে জিওং ও জারিম একটা রেস্টুরেন্টে আসে। সেখানে হঠাৎ করে জিওংকে বোয়াং মেসেজ করতে থাকে। আসলে বোয়াং জিওংয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। বোয়াংয়ের বারবার মেসেজ করাতে জারিম জিওংকে জিজ্ঞেস করলে সে তাকে বলে তার একটা বন্ধু মেসেজ করছে। এরপর জিওং ওয়াশরুমে গিয়ে বোয়াংয়ের সঙ্গে মেসেজে কথা বলতে থাকে। সে তাকে বলে তার একটা গার্লফ্রেন্ড আছে। তবুও বোয়াং হাল ছাড়েনি, সে জিওংয়ের সঙ্গে আবার বন্ধুত্ব করতে চাইছিল। জিওং ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে জারিম তাকে একটা মুভি দেখতে যাওয়ার কথা বলে, কিন্তু জিওং তাকে মিথ্যে বলে তার সঙ্গে মুভি দেখতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। এরপর জারিম বোয়াংয়ের সাথে বিচ্ছেদের কারণ জানতে পেরে সব কিছু শেষ করার কথা ভেবেছিল। পরের দিন জিওং এবং জারিম যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসছিল, তখন বোয়াং তাকে আটকে দেয় এবং তার সঙ্গে কথা বলতে চায়। সেই সময় কিয়ং এসে তাকে ওখান থেকে টেনে নিয়ে এসে সতর্ক করে বলে সে যেন জিওংকে বিরক্ত না করে। এদিকে জারিম জিওংকে মেয়েটির সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু জিওং চুপ করে থাকে। তখন আনমিন বলে মেয়েটি জিওংয়ের এক্স গার্লফ্রেন্ড এবং প্রথম প্রেম। এটা শুনে জারিম রেগে ওখান থেকে চলে যায়। এরপর জিওংয়ের বন্ধুরা তাকে জিজ্ঞেস করে সে কেন বোয়াংয়ের সঙ্গে কথা বলেছিল। জিওং তাদেরকে জানায় সে তাদের ব্রেকআপের কারণ জানতে চাইছিল। এদিকে জারিম তার বন্ধুদের কাছে গিয়ে বলে যে সে যখন বোয়াং ও জিওংয়ের সম্পর্ক নিয়ে ভাবছিল, তখন তার খুব রাগ হচ্ছিল। পরের দিন জিওং জারিমের কাছে গেলে জারিম তার উপরে রাগ না করে তাকে একটা ক্যান্ডি দেয় এবং অদ্ভুত আচরণ করে। এটা দেখে জিওং তার বন্ধুদের কাছে এসে জারিমের কথা বললে তারা তাকে ভয় দেখাতে থাকে। এরপর তারা সবাই তাদের বান্ধবীদের কাছে আসলে আনমিন হঠাৎ বোয়াংয়ের কথা বলতে থাকে। এটা শুনে জারিম রেগে জিওংয়ের কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। এইসব দেখে কিয়ং জারিমের সঙ্গে কথা বলতে আসে। সে তাকে বলে বোয়াং কেবলমাত্র জিওংয়ের টাকার জন্য তার সঙ্গে ডেট করেছিল। আসলে বোয়াং অন্য একটি ছেলেকে পছন্দ করত, কিন্তু তাকে পেতে ব্যর্থ হয়েছিল। তবে জিওং ভেবেছিল যে বোয়াং তাকে পছন্দ করে বলেই তার সঙ্গে ডেট করছে। জিওং বাধ্য ছিল জেনে বোয়াং আবার জিওংয়ের সাথে যোগাযোগ করে আর এখন তার সঙ্গে প্রতারণার প্ল্যান করছে। কিয়ংয়ের কথা শুনে জারিম বোয়াংয়ের ওপর রেগে যায়। এরপর জিওং জারিমের কাছে এসে তাকে সব কিছু বলতে চাইলে জারিম বলে সে জিওংকে বিশ্বাস করে এবং সে তার সঙ্গে ডেট করতে চায়, কারণ সেও জিওংকে পছন্দ করে। আর জিওং তার প্রেমিকার মুখে তার ভালোবাসার কথা শুনে সেও খুব খুশি হয়ে যায়। স্কুল ছুটি হওয়ার শেষে বোয়াং জিওংকে মেসেজ করে যে সে তার জন্য অপেক্ষা করছে। তখন জিওং এটা কিয়ংকে জানায় আর কিয়ং জারিমকে গিয়ে বলে দেয়। যেহেতু জারিম বোয়াংয়ের ওপর খুব রেগেছিল, তাই সে জিওংয়ের বদলে তার সঙ্গে দেখা করতে চলে আসে। সেখানে সে বোয়াংকে জিওংয়ের থেকে দূরে থাকতে আর তার সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করে। এরপর সে জিওংয়ের সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করে। বোয়াংও সব কিছু স্বীকার করে নেয় যে সে জিওংকে ভালোবাসে না, সে শুধু তার সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে ডেট করেছে। আর তাদের কথোপকথন জিওং ও তার বন্ধুরা দূর থেকে দেখছিল। কিছুক্ষণ পর জারিম বোয়াংকে বলে তার সব কথা জারিম তার ফোনে রেকর্ড করেছে। এটা শুনে বোয়াং জারিমকে থাপ্পড় মারে। সেই সময় জিওং ও তার বন্ধুরা জারিমের কাছে আসে
আর তাদের নামে গুজব ছড়ানো তাদের দুটো বন্ধু বোয়াংয়ের পক্ষ নিতে চাইছিল। তখন জারিম বোয়াংয়ের রেকর্ডটা সবাইকে শোনালে তার বন্ধুরা বোয়াংকে ছেড়ে চলে যায়। এরপর বোয়াং জারিমকে মারার জন্য সে কান্নাকাটি করতে থাকে। তখন জিয়ং এসে তাকে সান্ত্বনা দিলে জারিম জিয়ংকে জড়িয়ে ধরে এবং জিয়ং তাকে কিস করে। পরের দিন স্কুলের সবার সামনে জারিম জিয়ংয়ের হাত শক্ত করে ধরে। এটা দেখে তার বন্ধুরা সবাই জিয়ংয়ের বুলি করতে থাকে। কিছুক্ষণ পর বিয়ং ও মিনজি যখন কথা বলছিল তখন জিয়ং এসে কিয়ংকে বলে জারিমকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার সাহায্যের প্রয়োজন। জিয়ংয়ের কথা শুনে কিয়ং তাকে বকতে বকতে ওখান থেকে চলে যায়। কয়েকদিন পর সেই বিশেষ দিনটি আসে আর জিয়ং কিয়ংকে ফোন করে জারিমের সঙ্গে 30 মিনিট থাকার জন্য বলে, কারণ জারিমকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে শপিং করতে গিয়েছিল। কিছুক্ষণ পর জিয়ং জারিমকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ থাকার জন্য তার সব প্ল্যান নষ্ট হয়ে যায় আর জিয়ংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর সে বিয়ং ও আনমিনকে মেসেজ করে তার ঠিক করা কেক নিয়ে তাদের সঙ্গে দেখা করতে আসতে বলে। এটা দেখে বিয়ং ও আনমিন বুঝতে পারে জিয়ং নিশ্চয়ই জারিমের জন্য কিছু প্ল্যান করেছিল, যেটা ঠিকঠাকভাবে পরিপূর্ণ হয়নি। কিছুক্ষণ পরে তারা বাস স্টপে এসে পৌঁছলে জিয়ং তাদের ইশারা করে বোঝানোর চেষ্টা করে যে সে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে গেছে। জারিমের মনে ছিল যে আজ তাদের এটা 244তম বছর পূর্তি ছিল, তাই সে জিয়ংকে একটা চেন গিফট করেছিল। সেই সময় কিয়ং একটা মুখোশ পরে এসে জারিমকে দুটো বক্স দিয়ে চলে যায়, যেখানে একটি বক্সে কিছু চিরকুট ছিল আর অন্যটি একটা কেকের বক্স। জারিম সেখান থেকে চিরকুটগুলো খুলে দেখে সেখানে জারিমের প্রতি জিয়ংয়ের অনুভূতির কথা লেখা ছিল, যেমন জারিমের সঙ্গে জিয়ংয়ের প্রথম দেখা থেকে শুরু করে তার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা লেখা ছিল। এরপর জিয়ং তাদের 244তম বছর উপলক্ষে জারিমকে একটা আংটি গিফট করেছিল। এটা দেখে জারিম আনন্দে কেঁদে ফেলে। এরপর জিয়ং জারিমকে হাগ করে এবং তাকে প্রপোজ করে। পরের দিন স্কুলে জিয়ং ও তার বন্ধুদের দেখানো হয়, যেখানে জিয়ং তার বন্ধুদের বলে তার কাছে একটি কাপল আংটি ও চেন আছে, যেটা জারিম তাকে গিফট করেছে।